বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতির প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি ম্যাক্রো ইকোনমিক্সের একটি ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো কনজামশন বা ভোগ। এখানে কোনো নির্দিষ্ট ইয়ার বা বর্ষের স্টুডেন্টদের জন্য নয়, এই ভোগ বিষয়টি অর্থনীতিতে যারা পড়ালেখা করে তাদের সবার জন্যই এটা প্রযোজ্য। ভোগ সম্বন্ধে জানা অত্যাবশ্যক। সেটা নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি এম জামান হোসেন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আমার আরেকটি পরিচয় রয়েছে, সেটা হলো আমি অর্থনীতির একজন লেখকও বটে। অনার্স এবং মাস্টার্স পর্যায়ের আমার অনেকগুলো বই বাজারে প্রচলিত আছে। জাতীয় বিশ্ববিদ্যালয় শুরুর আগ থেকে, জন্মের আগ থেকেই অর্থনীতির শিক্ষক এবং শিক্ষার্থীদের নিকট আমি অতি পরিচিত। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শুরু করছি। প্রথমে আমাদের জানতে হবে ভোগ এই বিষয়টা কি। অর্থনীতির ভাষায় যদি আমরা বলতে যাই, তাহলে বলতে হয় কোনো একটি দ্রব্য ব্যবহারের মাধ্যমে ওই দ্রব্যের মধ্যে যে উপযোগ আছে সেটাকে নিঃশেষ করে দেওয়া। একটু বুঝিয়ে বলতে চেষ্টা করি। আমার হাতে যে একটি কলম আছে, এই কলমটি দিয়ে আমি লেখা শুরু করলাম। 2 দিন পর লিখতে লিখতে এই কলমটি দিয়ে আর দাগ আসতেছে না, লিখতে পারতেছি না। তাহলে বোঝা গেল এই 2 দিন কলমটির ভিতরে একটি গুণ ছিল, যে গুণের কারণে এটা আমি আমার লেখার কাজে ব্যবহার করতে পারছি। 2 দিন পর সেই একই কলম, এর দৈর্ঘ্য প্রস্থ কোনো কিছুই চেঞ্জ হয় নাই, কিন্তু সেটা দিয়ে আমি আর লিখতে পারছি না। অর্থাৎ এই দ্রব্যটি এখন আর আমার অভাব পূরণ করতে পারছে না। অর্থাৎ এটার মধ্যে যে আমার অভাব পূরণ করার একটা ক্ষমতা ছিল, সেটা সে হারিয়ে ফেলছে। অর্থাৎ আমি ভোগ করে, ব্যবহার করে এটার উপযোগ নষ্ট করে দিয়েছি। এইভাবে সকল দ্রব্যের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য। ব্যবহারের মাধ্যমে দ্রব্যের মধ্যে নিহিত যে উপযোগ, সেটাকে নিঃশেষ করে দেওয়াই হলো ভোগ। এখানে একটি কথা মনে রাখতে হবে, যে ব্যবহার করে উপযোগ নিঃশেষ করে দিতে হবে। যদি এই কলমটি আমার হাত থেকে পড়ে ভেঙে যেত, অথবা হাত থেকে পড়ে এটার লেখার ক্ষমতা হারিয়ে ফেলত, তাহলে সেটা আর ভোগ হতো না। একইভাবে আমরা অন্যান্য দ্রব্যের কথাও বলতে পারি। যাই হোক, এক কথায় বলতে গেলে
ব্যবহারের মাধ্যমে দ্রব্যের মধ্যে যে উপযোগ আছে তা নিঃশেষ করে দেওয়াকে অর্থনীতির ভাষায় ভোগ বলে। এই ভোগ আলোচনা করতে গেলে প্রথম যেটা আমাদের শিখতে হবে যে ভোগ অপেক্ষক। আমি একটু লিখতেছি, ভোগ অপেক্ষক, কনজাম্পশন ফাংশন, কনজাম্পশন ফাংশন। C is a function of y। এর অর্থ হল কনজাম্পশন মানে ভোগ নির্ভর করে প্রধানত আয়ের উপর, y মানে আয়। এখন যদি আমরা বলতে চাই ভোগ অপেক্ষক কাকে বলে, আয়ের উপর ভোগের যে নির্ভরশীলতা, আয়ের উপর ভোগের যে নির্ভরশীলতা, এই নির্ভরশীলতা যে অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে ভোগ অপেক্ষক। আমি আবার বলছি, আয়ের উপর ভোগ নির্ভর করে, এই নির্ভরশীলতার সম্পর্ককে যে অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে ভোগ অপেক্ষক। যেমন C is a function of y। এখানে C হলো ভোগ, C হলো ভোগ কনজাম্পশন, আর y হলো আয়, y হলো আয়। ভোগ অপেক্ষক গেল। এই ভোগ অপেক্ষক দুই প্রকার, ভোগ অপেক্ষক দুই প্রকার। এক নম্বর হলো স্বল্পকালীন ভোগ অপেক্ষক ও দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। প্রথমে আসি স্বল্পকালীন ভোগ অপেক্ষক কি। এই স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষক জানতে হলে আমাদের দুটি বিষয় জানতে হবে। স্বল্পকালীন ভোগ অপেক্ষক আমি একটু লিখে তারপরে বলি। C is equal to C0 প্লাস CI। এখানে C0 হলো স্বয়ম্ভূত ভোগ, অটোনোমাস কনজাম্পশন। স্বয়ম্ভূত মানে অটোনোমাস, স্বয়ম্ভূত। আরেকটা হলো CI প্ররোচিত ভোগ, প্ররোচিত ভোগ, প্ররোচিত ভোগ। তাহলে আমরা স্বল্পকালীন ভোগ অপেক্ষক জানতে হলে দুটা ভোগ সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে। একটা হলো স্বয়ম্ভূত ভোগ আর একটা হলো প্ররোচিত ভোগ। এবার আসি স্বয়ম্ভূত ভোগ কাকে বলে। যেই ভোগ আয় দ্বারা প্রভাবিত হয় না, যে ভোগ আয় দ্বারা প্রভাবিত হয় না, অর্থাৎ আয়ের সকল স্তরে ভোগটা স্থির থাকে, সমান থাকে, সেই ধরনের ভোগকে বলে স্বয়ম্ভূত ভোগ। আর যে ধরনের ভোগ আয় দ্বারা প্রভাবিত হয়, আয় বেশি হলে ভোগ বেশি হয়, আয় কম হলে ভোগ কম হয়, এই ধরনের ভোগ অপেক্ষক ভোগকে প্ররোচিত ভোগ বলে। আর এই দুই ধরনের ভোগ নিয়ে গঠিত যে অপেক্ষক, অর্থাৎ যে অপেক্ষককে স্বয়ম্ভূত ভোগ এবং প্ররোচিত ভোগ উভয়ই বিদ্যমান থাকে তাকে বলে স্বয়ম্ভূত স্বল্পকালীন ভোগ অপেক্ষক। এটাকে অন্যভাবেও লেখা যায় C is equal to
এ প্লাস বিওয়াই। এটা অর্থনীতির শিক্ষার্থীদের এবং শিক্ষকদের কাছে অতি পরিচিত, সবারই জানতে হবে। কেউ যদি আমাদেরকে একটি ভোগ অপেক্ষক বা ভোগ সমীকরণ স্বল্পকালীন লিখতে বলে, স্বল্পকালীন ভোগ অপেক্ষক, তাহলে আমরা লিখব সি ইজ ইকুয়াল টু এ প্লাস বিওয়াই। এখানে এ হলো স্বয়ংভূত ভোগ, এটা আয় দ্বারা প্রভাবিত না। আমরা একটা দিক দেখলেই বুঝতে পারবো এটা স্বয়ংভূত ভোগ। এখানে ওয়াই নেই, অর্থাৎ ওয়াই এর উপর এটা ডিপেন্ড না। ওয়াই যাই হোক না কেন এটা এই থাকবে। আর এই বিওয়াই এই সবটা হলো প্ররোচিত ভোগ, এই সবটা হলো প্ররোচিত ভোগ। যাই হোক, তাহলে আমরা যে ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগ এবং প্ররোচিত ভোগ দুইটাই থাকবে সেটাকে বলা হয় স্বল্পকালীন ভোগ অপেক্ষক। এটা উদাহরণও আমরা দিতে পারি। এটা মনে করি এ মানে 100 আর বি মানে, এখন আমি এটা বললেও কোনো লাভ নাই, আরও 2-1টি ক্লাস করতে হবে, তারপরে বি এ এগুলি সম্বন্ধে জানা যাবে। তারপরেও আমি বলি এই বি এর মানটা এককের চেয়ে কম হবে এবং শূন্যের চেয়ে বড় হবে, অর্থাৎ পয়েন্ট দিয়ে কিছু হবে। 0.5 ধরলাম 5y। তাহলে ভোগ অপেক্ষক সি ইজ ইকুয়াল টু 100 প্লাস 0.5y, 100 প্লাস 0. এই 100 হলো স্বয়ংভূত ভোগ, অর্থাৎ আয়ের সকল স্তরে এই ভোগটা বিদ্যমান থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। আর এই ভোগটা পরিবর্তন হবে, আয় যত বেশি হবে ভোগও তত বেশি হবে, আয় যত কম হবে ভোগও তত কম হবে। এখন যদি আমাদের আসে স্বয়ংভূত ভোগ কাকে বলে? যে ভোগ আয়ের দ্বারা প্রভাবিত হয় না তাকে বলে স্বয়ংভূত ভোগ। আয়ের সকল স্তরে ভোগ সমান থাকে যেটা, সেটা হলো স্বয়ংভূত ভোগ। ইনডিউসড মানে প্ররোচিত। প্ররোচিত ভোগ কাকে বলে? যে ভোগ আয় দ্বারা প্রভাবিত হয় সেই ধরনের ভোগকে প্ররোচিত ভোগ বলে। স্বল্পকালীন ভোগ অপেক্ষক কাকে বলে? যেই ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগ এবং প্ররোচিত ভোগ দুটাই থাকে তাকে বলে স্বল্পকালীন ভোগ অপেক্ষক। এখন এই স্বল্পকালীন ভোগ অপেক্ষকের চিত্রটা কিরকম হবে আমরা একটু দেখি। চিত্রটা কিরকম হবে? স্বল্পকালীন ভোগ অপেক্ষক, এটা হলো স্বয়ংভূত ভোগ। এই ভোগ আয় দ্বারা প্রভাবিত হয় না। আমি একটু দেখাচ্ছি। এখানে আয় 0, ভোগ এইটুক, ধরলাম 100। আয় যখন এইটুক তখনও ভোগ 100, আয় যখন এইটুক তখনও ভোগ 100। তাহলে আয়ের সকল স্তরে এই ভোগটা 100, এর জন্য এটা স্বয়ংভূত ভোগ। আরেকটা হলো প্ররোচিত ভোগ। সেই ভোগটা কি হবে? সেখানে হলো এই ভোগটা আয় যখন 0, প্ররোচিত ভোগ 0, এখানে 0 বসালে এইটুক 0 হয়। তাহলে আয় 0 হলে প্ররোচিত ভোগও 0, এখানে একটা বিন্দু পাওয়া যাবে। আয় যদি 100 হয় প্ররোচিত ভোগ কত হবে? 50, এখানে 100 বসালে এইটুক হবে 50। তাহলে এটা 100 হলে এটা যদি 100 হয় এই হবে 50। 200 সময় হবে কত? 100। তাহলে এই যে একটা ভোগ অপেক্ষক, এটা হলো প্ররোচিত ভোগ। এখন এই দুইটা ভোগ অপেক্ষক, এই দুইটা ভোগ যদি আমরা যোগ করি, স্বয়ংভূত ভোগ আর প্ররোচিত ভোগ, তাইলে যখন আয় 0 তখন যখন আয় 0 দুইটা মিলে কত হবে? 100। যখন আয় 100 দুইটা মিলে কত হবে? 100 আর এখানে হবে 50, তাহলে হবে 150। এখানে 50 কিভাবে? 100 বসালে এই জায়গা হবে 50 আর স্বয়ংভূত হচ্ছে 100, তাহলে 50 আর 100 হলো 150, এইটা হবে 150। এইটা 100 আর এরও 50 যোগ হবে 200 সময় কত হবে? এটা হলো 100, এটা হলো 100, 200। তাহলে আয় যখন 200 ভোগ হবে 200, এটা 200 হলে এটাও 200। এখন এই তিনটা বিন্দু যোগ করলে যে রেখাটা হবে সেটা হলো C0 প্লাস CI,
অর্থাৎ এটাই হচ্ছে আমাদের 100 প্লাস 0.5 ওয়াই স্বল্পকালীন ভোগ অপেক্ষ। তাহলে স্বয়ংভূত ভোগ আর প্ররোচিত ভোগ এই দুটা ভোগ মিলে স্বল্পকালীন ভোগ অপেক্ষক। এটা হলো স্বল্পকালীন ভোগ রেখা। তাহলে স্বল্পকালীন ভোগ রেখা এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি, রেখা থেকেও বলতে পারি যে যেই ভোগ অপেক্ষকটা স্বয়ংভূত ভোগ থাকে, অর্থাৎ এই ভোগ অপেক্ষকটা সবসময় এই লম্ব অক্ষ থেকে উঠবে। যেহেতু স্বয়ংভূত ভোগ থাকে, আয় নাই তাও একটা ভোগ থাকে, আয় নাই ভোগ কত 100। আবার আয় যখন কিছু বাড়ে ভোগও কিছু বাড়ে, যেটা আয় যখন 100 ভোগ তখন 50, আয় যখন 200 ভোগ তখন 100। এই প্ররোচিত ভোগের কারণে রেখাটা ঊর্ধ্বগামী হয়। স্বয়ংভূত ভোগের কারণে রেখাটা লম্ব অক্ষ থেকে ওঠে। তাহলে মূল কথা হলো স্বয়ংভূত ভোগ রেখাটা, স্বল্পকালীন ভোগ রেখাটা লম্ব অক্ষ থেকে উঠবে এবং এটা ঊর্ধ্বগামী হবে। লম্ব অক্ষ থেকে উঠে এটা স্বয়ংভূত ভোগের কারণে, ঊর্ধ্বগামী হয় প্ররোচিত ভোগের কারণে। যাই হোক, স্বল্পকালীন ভোগ অপেক্ষক অতি সংক্ষেপে যতটুকু বললাম সেটা হলো এখানে দুই ধরনের ভোগ থাকবে, একটা স্বয়ংভূত, একটা প্ররোচিত। এখন আমাদের জানতে হবে স্বয়ংভূত ভোগ কি, প্ররোচিত ভোগ। স্বয়ংভূত ভোগ হলো এই ভোগ যেই ভোগ আয়ের সকল স্তরই সমান, 0 আয় ভোগ 100, 100 আয় ভোগ 100, 200 আয় ভোগ 100। এটা হলো স্বয়ংভূত ভোগ রেখা। প্ররোচিত ভোগ এই ভোগ যেই ভোগ আয় বাড়লে বাড়ে, যেমন আয় দ্বারা প্রভাবিত হয়। 0 আয় ভোগ 0, 100 আয় ভোগ 50, 200 আয় ভোগ 100। এই বিন্দুগুলি যোগ করলে রেখা পাওয়া যায় সিআই, ইনডিউসড কনজাম্পশন, প্ররোচিত ভোগ। এই দুইটা ভোগ যোগ করে পাওয়া যায় মোট ভোগ বা স্বল্পকালীন মোট ভোগ। স্বল্পকালে এই স্বয়ংভূত ভোগটা থাকে, দীর্ঘকালে স্বয়ংভূত ভোগটা থাকে না। তাহলে মোটামুটি স্বল্পকালীন ভোগ অপেক্ষক নিয়ে আমরা কিছু কথা বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি দীর্ঘকালীন ভোগ নিয়ে কথা বলি। দীর্ঘকালীন ভোগ, দীর্ঘকালীন ভোগ অপেক্ষক, লং রান কনজাম্পশন কার্ভ। লং রান কনজাম্পশন। তো দীর্ঘকালীন ভোগ অপেক্ষক এমন একটি ভোগ অপেক্ষক যেখানে শুধু প্ররোচিত ভোগ থাকে, সেখানে কোনো স্বয়ংভূত ভোগ থাকে না। অথবা যে ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগ থাকে না, শুধু প্ররোচিত ভোগ থাকে, সেটাই হলো দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। যেমন 0.5 ওয়াই, এটা হলো দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। এই দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে যেহেতু স্বয়ংভূত ভোগ থাকে না, সুতরাং এই ভোগ রেখাটা মূল বিন্দু থেকে উঠবে, যেমন এখানে একটা 45 ডিগ্রি রেখা এঁকে নিই। আয় নাই ভোগ নেই, এখানে আয় 0 হলে ভোগও 0, আয় নাই ভোগ নেই। আয় যখন 100, মনে করি 100, এখানে 100 বসাই দাও, 100 বসালে কত হয় 50, তাহলে 100 হলে 50 হবে এর অর্ধেক। 200 সময় হবে কত 100, 200 সময় হবে 100, এখানে 200 বসাইলে 5 দুগুণে 10, 100। তাহলে আয় যখন 0 ভোগ তখন 0, আয় যখন 100 ভোগ তখন 50, আয় যখন 200 ভোগ তখন 100। এই বিন্দুগুলি যোগ করলে একটা ভোগ রেখা পাওয়া যাবে, সেটা হলো সি ইজ ইকুয়াল টু 0.5 ওয়াই। এটা হলো দীর্ঘকালীন ভোগ রেখা। তাই দীর্ঘকালীন ভোগ অপেক্ষক থেকে যে রেখা পাওয়া যায় সেটা হলো দীর্ঘকালীন ভোগ রেখা। স্বল্পকালীন ভোগ অপেক্ষক থেকে যে রেখা পাওয়া যায় সেটা হলো স্বল্পকালীন ভোগ রেখা। স্বল্পকালীন ভোগ রেখা লম্ব অক্ষ থেকে ওঠে,
ঊর্ধ্বগামী হয়। দীর্ঘকালীন বক্ররেখা মূল বিন্দু থেকে ওঠে এবং ঊর্ধ্বগামী হয়। এখানে এটা কেন মূল বিন্দু থেকে ওঠে? স্বয়ম্ভূত বক না থাকার কারণে। আর এটা কেন লম্বক্ষ থেকে ওঠে? স্বয়ম্ভূত বক থাকার কারণে। তাহলে আমরা বুঝলাম স্বয়ম্ভূত বকের কারণে এটা কখনো শূন্য থেকে ওঠে স্বয়ম্ভূত বক না থাকলে, আর স্বয়ম্ভূত বক থাকলে লম্ব অক্ষ থেকে ওঠে। আর এটা ঊর্ধ্বগামী হয় প্ররোচিত বকের কারণে, এটাও ঊর্ধ্বগামী হয় প্ররোচিত বকের কারণে। তাহলে আমরা দুইটা বক অপেক্ষক সম্বন্ধে আমাদের মোটামুটি ধারণা হলো। মূল রেখা দেখে আমরা কিভাবে বুঝবো স্বল্পকালীন না দীর্ঘকালীন? স্বল্পকালীনটা লম্ব অক্ষ থেকে উঠবে, দীর্ঘকালীনটা মূল বিন্দু থেকে উঠবে। অপেক্ষক দেখে কিভাবে বুঝবো? স্বল্পকালীনে স্বয়ম্ভূতটা থাকবে, এ থাকবে, দীর্ঘকালীনে এ থাকবে না, এ থাকবে না, শুধু কি থাকবে? প্ররোচিতটা থাকবে। এখন আমরা এই আলোচনা থেকে আরেকটি বিষয় সম্বন্ধে ধারণা নিতে পারি, সেটা হলো এ এবং বি। অনেক সময় পরীক্ষায় আসে এ এবং বি এর ব্যাখ্যা দাও বা অর্থনৈতিক ব্যাখ্যা দাও। এ আমরা বলছি স্বয়ম্ভূত বক, এটা স্বল্পকালীন বিষয়, স্বল্পকালে থাকবে, দীর্ঘকালে থাকবে। তাহলে আয় না থাকলে বক্তা কিছু না কিছু বক করতে হয়। আয় নাই, ওয়াই 0 হলে সি কত হয়? এ প্লাস বি ইন্টু 0 সমান সমান এ। তাহলে আয় না থাকলে যে বক সেটাকে বলে স্বয়ম্ভূত বক। আয় বেশি হলো এই এর মানের কোনো পরিবর্তন হবে না, আয় কম হলো এর মানের কোনো পরিবর্তন হবে না। এই বকটা সবসময় সমান থাকে। আয়ের সকল স্তরে যেই বক সমান থাকে তাকে বলে স্বয়ম্ভূত বক। এটাই হলো এ হলো স্বয়ম্ভূত বক। যেমন আয় যখন নাই তখন এ, আয় যখন 100 তখনও এইটুক, আয় যখন 200 তখনও এইটুক। এটা হলো সি নট বা এ। তাহলে এ হলো স্বয়ম্ভূত বকটা কি, এর ব্যাখ্যা। তাহলে আয় না থাকলেও এই বকটা থাকে, এটা হলো স্বয়ম্ভূত বক। এই স্বয়ম্ভূত বকটাই হলো বক অপেক্ষকের যে রাশিটা, প্রথম রাশিটা এ, সেটা। আর বি নিয়ে কথা বলছি। বি হলো প্রান্তিক বক প্রবণতা। প্রান্তিক ভোগ প্রবণতা। প্রান্তিক ভোগ প্রবণতা কাকে বলে? আয়ের পরিবর্তনের ফলে ভোগেরও পরিবর্তন হয়। আমরা একটু আগে বলেছি প্ররোচিত ভোগের কথা, আয় বাড়লে ভোগ বাড়ে। তাহলে আয়ের পরিবর্তনের ফলে ভোগেরও পরিবর্তন হয়। এই দুয়ের যে অনুপাত, তাইলে প্রান্তিক ভোগ প্রবণতা, MPC বলে এটাকে, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, এটাই হলো মূলত বি। বি কিভাবে আসে সেটা আমরা পরে আলোচনা করব। এটার সূত্রটা হলো ডেল্টা সি আর হলো ডেল্টা ওয়াই। এটাকে বলে আয়ের পরিবর্তন, আর এটাকে বলে ভোগের পরিবর্তন। আয়ের পরিবর্তনের ফলে ভোগের যে পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে বলে প্রান্তিক ভোগ প্রবণতা। এর অর্থ হলো, যেমন আমরা যে উদাহরণটা দিলাম, 100 প্লাস 0.5 ওয়াই, এই যেখানে বি এর মান, এটা হলো এ, এটা হলো বি। এই বি এর মান হলো 0.5। এই বি এর ব্যাখ্যা, এইটার মান সব সময় পয়েন্ট হবে, 1ও হবে না। 0 ইজ লেস দেন বি, বি ইজ লেস দেন 1। এর অর্থ হলো এই বি এর মানটা কখনোই 1 হয় না, কখনো 0 হয় না। এখন
এই 0.5 দ্বারা কি বোঝাচ্ছে? এমপিসি 0.5, 0.5 এর অর্থ হলো কারো আয় যদি 1 টাকা বাড়ে, কারো আয় যদি 1 টাকা বাড়ে, তাইলে ভোগ বাড়বে 50 পয়সা, 58, 0.5। আয়ের পরিবর্তনের ফলে ভোগের পরিবর্তন। যদি আমরা ধরি ডেল্টা ওয়াই ইকুয়াল টু 100, 10ই ধরলাম, 10 বাড়লো হয়, সেক্ষেত্রে ভোগ এই 10 বাড়বে না। তাহলে আয় বাড়লে ভোগ বাড়ে, কিন্তু আয় যতটুক বাড়ে ভোগ ততটুক বাড়ে না, এর চেয়ে কিছু কম বাড়বে। ধরি আমরা 5 বাড়লো, তাহলে এখানে এমপিসি কত হবে? ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই সমান সমান নিচে 10 উপরে 5 সমান সমান 0.5। এর অর্থ হলো আয় 1 টাকা বাড়লে ভোগ বাড়বে 58। যেমন এখানে 10 টাকায় বাড়ছে কত? 5 টাকা। আমরা ঐকিক নিয়ম করতে পারি, 10-এ বাড়ে কত? 5, 1-এ বাড়ে কত? 10/5, তাহলে 0.5। এইটাই হলো প্রান্তিক ভোগ প্রবণতা। আয়ের পরিবর্তনের ফলে ভোগের যে পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে প্রান্তিক ভোগ প্রবণতা বলে। এইটাই হলো মূলত বি। আর অধ্যাপক কেইন্স নামে একজন অর্থনীতিবিদ, উনি বলছেন মানুষের আয় বাড়লে ভোগ বাড়ে, কিন্তু আয় যতটুক বাড়ে ভোগ ততটুক বাড়ে না। এই জন্য এই বি এর মানটা কখনো 0 হতে পারে না, আবার কখনো 1ও হতে পারে না। বি এর মান, দ্যাট মিনস এমপিসির মান 1-এর চেয়ে কম আর 0-এর চেয়ে বড়। অনেক সময় এটুকু লিখতে বলে, পরীক্ষায় আসে এমপিসি 0 ইজ লেস দেন এমপিসি ইজ লেস দেন 1। এটার তাৎপর্য ব্যাখ্যা করো। তো এটা আমি এতক্ষণ যে কথা বললাম, মানুষের আয় বাড়লে ভোগ বাড়ে, কিন্তু আয় যতটুক বাড়ে ততটুক ভোগ বাড়ে না। এই জন্য এটার মান 1ও হয় না, 0 হয়। চিত্র দেখানো যায় বিষয়টা। আমরা যদি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক ধরি, এটা আয় 100 ছিল, 200 হলো। এখানে ভোগ ছিল 50, এটা হলো সি ইকুয়াল টু 0.5 ওয়াই, এটা হলো 100। তাহলে এখানে এমপিসি কত হবে? ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই। আয়ের বৃদ্ধি 200 বিয়োগ 100, 100। আয় বাড়লো এইটুক, 100, আর ভোগ বাড়লো এইটুক, 150। এখানে 50, তাহলে 50, তাহলে 0.5। এই হলো এমপিসি। তাহলে এমপিসি আমরা চিত্রের মাধ্যমেও দেখাতে পারলাম। এমপিসি কাকে বলে সেটা আমরা বলছি। আয়ের পরিবর্তন এবং ভোগের পরিবর্তন, আয়ের পরিবর্তন এবং ভোগের পরিবর্তন, এই দুইয়ের অনুপাতকে প্রান্তিক ভোগ প্রবণতা বলে। এটাই হলো মূলত বি। কেইন্স বলেছেন আয় বাড়লে ভোগ বাড়ে, কিন্তু আয় যতটুক বাড়ে ভোগ ততটুক বাড়ে না। সেই হিসাবে এই বি এর মান বা প্রান্তিক ভোগ প্রবণতার মান কখনো 1 হয় না এবং কখনো 0 হয় না। এটার মান হয় 0-এর চেয়ে বড়, কিন্তু 1-এর চেয়ে ছোট। এটার তাৎপর্য একই কথা। এটা যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাবো দুইটা আয়। এই হলো আয়ের পরিবর্তন, আয় বাড়লো 100, ভোগ বাড়লো 50, অর্থাৎ এই রেখাটা 45 ডিগ্রি রেখার নিচে থাকে। তাইলেই বুঝবো আমরা আয় যতটুক বাড়ে ভোগ ততটুক বাড়ে। যদি কখনো ভোগ রেখায় 45 ডিগ্রি রেখা দেওয়া যায়, তাহলে আমরা বুঝবো সেখানে আয় যা ভোগও তা। যেটা কেইন্স বলছে হতে পারে না স্বল্পকালে। আয় বাড়লে ভোগ বাড়বে, কিন্তু আয় যতটুক বাড়বে ভোগ ততটুক বাড়বে না। তাহলে আজকে আমরা যা পড়লাম, যতটুকু আলোচনা করলাম অল্প সময়ে, সেখান থেকে আমরা যে প্রশ্নের জবাব দিতে পারবো সেরকম কয়েকটি প্রশ্ন আমি এখানে লিখব। আমার প্রত্যেকটি ক্লাসের শেষে আমি এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে তা নিয়ে আমি 2-3 মিনিট কথা বলবো, এবং কথা বলে আমি বিদায় নেব। তাহলে আজকে আমাদের আলোচনা থেকে যা আমরা শিখলাম,
সেখানে কি কি প্রশ্ন হতে পারে? ভোগ কি? স্বয়ম্ভূত ভোগ কি? প্ররোচিত ভোগ কি? তারপরে ভোগ অপেক্ষক কি? তারপরে ভোগ অপেক্ষক কত প্রকার? তারপরে স্বল্পকালীন ভোগ অপেক্ষক ব্যাখ্যা করো। বাকি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক ব্যাখ্যা করো। তারপরে প্রান্তিক ভোগ কাকে বলে? জিরো ইজ লেস দেন এমপিসি ইজ লেস দেন 1 তাৎপর্য কি বা ব্যাখ্যা করো। তারপরে এ এবং বি এর অর্থনৈতিক ব্যাখ্যা দাও। আরও এই জাতীয় অনেক প্রশ্ন আছে, এ থেকে ছোট ছোট অনেক প্রশ্ন হতে পারে। স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভোগ রেখা অঙ্কন করো। অথবা আরেকটা দিতে পারে সি ইকুয়াল টু 100 প্লাস 0.5y ভোগ অপেক্ষক থেকে ভোগ রেখা অঙ্কন কর ইত্যাদি। তো এগুলি প্রশ্ন গণলে কোনো ফল হবে না। প্রশ্ন গণে লাভ নাই যে এখানে 10টা প্রশ্ন আমি পারি, 15টা প্রশ্ন পারি। শত শত প্রশ্নের অ্যান্সার এখান থেকে দেওয়া যায়। যদি শুধু স্বল্পকালীন ভোগ রেখা দেখাইতে বলে, শুধু স্বল্পকালীন ভোগ দেখাবো। দীর্ঘকালীন ভোগ, শুধু স্বয়ংভূত ভোগ, শুধু প্ররোচিত ভোগ। স্বয়ংভূত ভোগ প্ররোচিত ভোগের মধ্যে পার্থক্য কি? স্বল্পকালীন ভোগ অপেক্ষক ও দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে পার্থক্য কি? প্রান্তিক ভোগ প্রবণতা কাকে বলে? প্রান্তিক ভোগ প্রবণতার মান কেন 1-এর চেয়ে কম হয়? প্রান্তিক ভোগ প্রবণতার মান কেন 0 হতে পারে না? কে বলেছেন সেটা 1 হতে পারে না? কে বলেছেন 0 হতে পারে না? এ কি, বি কি, এর অর্থনৈতিক ব্যাখ্যা দাও, বি এর অর্থনৈতিক ব্যাখ্যা দাও। এরকম অনেক ধরনের প্রশ্ন হতে পারে। সুতরাং আমি এতটি প্রশ্ন পারি, এতটি প্রশ্নের অ্যান্সার শিখেছি, এটা কোনো বিষয় না। এখান থেকে শত শত প্রশ্নের অ্যান্সার দেওয়া যাবে। যাই হোক, যদি আমরা ক্লাসগুলি মনোযোগ দিয়ে করি, আমার মনে হয় কোনো পড়ালেখাই কঠিন না, শুধু রেগুলার চর্চা করতে হবে, ক্লাস করতে হবে। এর উপরে আর কোনো ওষুধ নেই। পড়ো, শিখতে পারবে, পড়ো, জানতে পারবে। এখানে আর কোনো জাদু নাই, মন্ত্র নেই। ভালো স্টুডেন্ট হতে হলে রেগুলার পড়ালেখা করতে হবে। যে রেগুলার পড়ালেখা করে সেই ভালো। কেই তো মার পেট থেকে শিখে আসে না, দুনিয়াতে এসেই শিখতে হবে, চর্চা করতে হবে। যে যত চর্চা করবে তার জ্ঞানের পরিধি তত বৃদ্ধি পাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সেই কামনায় আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। খোদা হাফেজ।